নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ একটি চমৎকার গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। গল্পটির নাম গোলক ধাঁধা। লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী। মামার বাড়িতে ঢুকতেই প্রথম দেখা মেজ মামির সঙ্গে। মামি সহর্ষ আহ্বান জানালেন, ও মা, এ কি সত্যু যে, কবে এলে? সত্যজিৎ মোটা মাইনে চাকরি করে, বিদেশে থাকে, কদাচিৎ আসে, কাজেই সর্বত্র তার আদর আছে। সত্যজিৎ টাইট পোশাক পরা দেহটাকে কোনো রকমে নিচু করে মামির পায়ের ধুলো নিয়ে বললে, এই তো আজ সকালেই এসে পৌঁছলাম। তারপর সব ভালো তো? কেটে যাচ্ছে একরকম। তুমি? দেখছই তো। সত্যজিৎ হাসল। সত্যি চেহারাটি দেখবার মতো। বসবে চলো। নিজের ঘরেই আগে নিয়ে গিয়ে বসাতে চান মেজগিন্নি। লোককে আদর আপ্যায়ন করতে জানার খ্যাতি আছে তার। সত্যজিৎ বলে, ভালো কথা। বাড়ির কাছাকাছি আসতেই দেখলাম কার যেন গাড়ি বেরিয়ে গেল। ও মা, দেখেছ বুঝি? তোমার সেজমাসি এসেছিলেন যে নতুন জামাই মেয়ে নিয়ে, এই গেলেন। 2 মিনিট আগে এলে দেখা হতো। বেশ জামাই হয়েছে। বিয়ের খবর তুমি পেয়েছিলে? হ্যাঁ। সত্যজিৎ একটু থেমে ঈষৎ বিষাদের সুরে বললে, মেসোমশাই দেখতে পেলেন না। না, বিয়ের কাজ শুভ কাজ, কিন্তু চোখের জল না ফেলে আর কেউ কিছু করতে পারল না। আর দেখো না, বাপ গেলেই মামাদের দায়িত্ব। সত্যজিৎ একটু অবহিত হয়ে বলে, তা বটে, মেসোমশাই তো আর কিছু রেখে যেতে পারেননি। খরচে লোক ছিলেন, সেই তো কথা। সেজ ঠাকুরজি তো কিছুই বার করতে পারল না, সবই মামাদের ওপর। কথাটা বলে একটু থেমে একরকম রহস্যযুক্ত হাসি হেসে মামি বললেন, 51বর্তী সংসার, তাই মামাদের বলা। তা নইলে প্রকৃতপক্ষে দায় একজনেরই। যে ঘাড় পাতে তার ঘাড়েই সব পড়ে। অবশ্যই তুমি বলেই তাই এ কথা বললাম। তুমি কাউকে কিছু বলবে না জানি। সভ্য ভব্যা মার্জিত ভাষিনী মহিলা আর কিছু বলেন না, ওতেই যে যা বোঝে। এরপর এটা ওটা কথা হয়। কানপুরের কথা ওঠে। সতু বিয়ে করছে না, এজন্যে আক্ষেপ করেন মামি। বলেন, বিয়ে করে সংসার পাতত, আমাদের একটা বেড়াতে যাবার জায়গা হয়। চা খাওয়ান, নিজের ঘরের আলমারি থেকে বিস্কুটের টিন বার করে বিস্কুট দেন। এক সময় সত্যজিৎ চকিত হয়ে বলে, আরে, এক জায়গায় শেকড় গেড়ে বসে আছি, আর সব খবর কি? বড় মামি ছোট মামিকে দেখছি না যে। আছেন নিজের নিজের এলাকায়। অগত্যা সত্যজিৎকেই যেতে হয় তাদের এলাকায়। বড় মামি অবশ্য সত্যজিতের আগমন সংবাদ টের পেয়েছিলেন অনেকক্ষণ, কিন্তু পেয়েছিলেন সেটা টের পাওয়াতে দেন না, যেন আকাশ থেকে পড়েন। সতু যে, তুই কতক্ষণ এলি? কবে? আজই অনেকক্ষণ এসেছি যে গো। আমার এই দরাজ গলা কানে যায়নি। অন্য কেউ এলে যদি আগে মেজ এলাকায় ছোটর ঢোকে, বড়, তার সঙ্গে আর সহজে কথা কন না। কিন্তু সত্যজিতের কথা সকলের থেকে আলাদা, ওকে অবহেলা করা চলে না। বলেন, কি জানি বাবা, রান্নাঘরে ভাড়ার ঘরেই তো দিন কাটে। কে কোথায় আসছে বসছে টেরই পাই না। আয় বস। বসার পর সতুর বিয়ের কথা তুলে অনেক কথা বলেন। বলেন, আজ যদি সতুর মা থাকতো
তাহলে আর এমন ছন্নছাড়া হয়ে বেড়াতে পারত সতু। অতঃপর সতুর বিয়ের কথা থেকে এসে পড়ে সতুর মাস্তুতো বোনের বিয়ের কথা। বড় মামি বলেন, কি আর বলবো বাবা, রোজগার তো নেহাত কম করতেন না ঠাকুর জামাই, কিন্তু কিছু রেখে যাননি। মেয়ের বিয়ের সব দায়িত্বই ঘাড়ে পড়ল মামাদের। কিছু একটা উত্তর দেওয়া উচিত বিবেচনায় সতু বলে, হ্যাঁ, মেজ মামিও তাই বলছিলেন। বড় মামি সন্দিগ্ধ প্রশ্ন করেন, কি বলছিল মেজ বউ? সত্যজিৎ সচকিত হয়ে বলে, ওই যে মেসোমশাই কিছু রেখে যাননি, তাই আর কি। আর কিছু বলল নাকি? কই, আর কি বলবেন? বলবার কিছু থাকলে তো একটি পয়সা বার করতে হলেই তো মেজ কর্তার মাথায় বজ্রাঘাত। ছোটও তাই, চোর দায়ে ধরা পড়েছে শুধু বড়। চক্ষু লজ্জাই বলো আর উচিত কর্তব্যই বলো, বড়র যতটা হবে তেমন আর কার হবে? সবাই পারবো না বলে ঝাড়া জবাব দিতে পারে, বড়ই পারবে। এই তোমার বড় মামার কথাই বলছি, নিজেই সেদিন মেয়ের বিয়ে দিয়ে কাহিল হয়ে পড়েছেন। আবার ধরো এই বিয়েটি দিতে হলো বই আর কি। আর তো কেউ উপর হস্তটি করল না, কাউকে যেন বলিসনি কিছু। একটু কিছু করে বলে বেড়ানো তার বড় মামার দু চক্ষের বিষ। তুই বলেই তাই চুপি চুপি বলছি। মামারা কেউ বাড়ি নেই, সময়টাও থাকবার মতো নয়। মামা তো ভাই বোনদের সঙ্গে কথাবার্তা এটা সেটার পর সত্যজিৎ ওঠে। বড় মামি বলেন, কাল এখানে খাস বাবা, মামাদের সঙ্গে দেখাই হলো না। তোর ঠাকুমা বুড়ি বেঁচে আছে এখনো? বাবা, বুড়িরা যেন অমর বর নিয়ে আসে। মা কবে মরে গেল, রইল ঠাকুমা। সিঁড়ি দিয়ে নামতে সামনেই ছোট মামির সঙ্গে দেখা। ছোট মামি মৃদু হেসে বললেন, সবটুকু সময় আসল মামিদের কাছে খরচ করে আসা হলো তো। আসল মামি মানে? তাছাড়া আর কি, সেই থেকে গলা পাচ্ছি। ভাবলাম কানপুরের গল্প শুনবো একটু। কানপুরে আমার পিসিমা রয়েছে এখন, তাই নাকি? কে বলো তো? সতীশচন্দ্র রায় হচ্ছেন আমার পিসে মশাই। উনি অবশ্যই বুড়ো হয়েছেন, কাজ করেন আসলে পিস্তত দাদা শ্যামলচন্দ্র রায়। আমাকে একবার ওখানে যাবার জন্যে কত বলেন। বেশ তো, চলো না, আমি তো ফিরছি কদিন পরেই। আর যাওয়া? ছোট মামি একটু হতাশ ভঙ্গি করেন। যাও বা হতো, এখন আর সে কথা মুখে আনা যাবে না। সম্প্রতি অনেক খরচ তো হয়ে গেল। সত্যজিৎ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে দেখে ছোট মামি একটু মুখ টেপা হাসি হাসেন। বলেন, দৈবক্রমে যে বেচারা দুটো পয়সা বেশি রোজগার করতে পেরেছে সেই তো চোর দায়ে ধরা পড়েছে। এই যে সেজ ঠাকুরছির মেয়ের বিয়ে হলো, এই একজনের মাথার উপর দিয়েই তো। যাকে হে নিয়ে আর কথা না তোলাই ভালো। কাউকে যেন বলো না বাপু। সত্যজিৎকে সকলেই একটা কেউ কেটা ভাবে। তার কাছে মনের কথা বলতে পেলে যেন কিছুটা আশ্বস্ত হওয়া যায়। ননদের মেয়ের বিয়ের কথা ছাড়া অন্য কথাও দু চারটি হয় অবশ্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা হওয়া সম্ভব। শেষ পর্যন্ত সত্যজিৎ পথে বেরোতে ছোট মামি দরজা বন্ধ করতে এসেও কথার জের টানেন, এখন সোজা বাড়ি যাচ্ছ তো? না, ভাবছি একবার সেজ মাসির বাড়ি ঘুরে যাব। ও মা, তাই বুঝি? এই তো এসেছিলেন সেজ ঠাকুরজি, মেয়ে জামাই নিয়ে কালীঘাট ফেরত। একটু আগে এলে এখানেই দেখা হতো। আচ্ছা, কিছু যেন বলো টলো না ওকে। সত্যজিৎ বিস্মিত হয়ে বলে,
কি বলো না? না, আর কিছু নয়, ওই মেয়ের বিয়ের খরচপত্তরের কথা। কে দিলে না দিলে এই সব। মানি মানুষটা দুঃখিত হবেন। সেজ মাসি বোনপোকে দেখেই উচ্ছ্বসিত হয়ে কেঁদে ওঠেন। বলেন, এ মুখ দেখতে কেন আর এলি বাবা? বলেন, এতগুলো অপগণ্ড যদি আমার গলায় ঝুলিয়ে দিয়ে না যেতেন, আমিও তার সঙ্গে সঙ্গে চিতায় উঠতাম। বলেন, এমন অনেক কিছু। ক্রমশ শান্ত হন। স্বভাবতই মেয়ের বিয়ের কথা ওঠে, যেটা সাম্প্রতিক ঘটনা। কেমন বিয়ে হলো, জামাই কি করে, ইত্যাদি। তারপর ঈষৎ কৌতূহলের স্বরে বলেন, হ্যাঁ রে, টাকার কথা কাউকে বলতে বারণ করেছিলি কেন? সত্যজিৎ কুণ্ঠিতভাবে বলে, ভারী তো দিতে পারলাম, সামান্য কিছু যৌতুকের মতো। তোমার যা স্বভাব, হয়তো বলে ফেলবে একে ওকে, তাই আগে ভাগেই বারণ করে দিয়েছিলাম। সামান্য কিছু কেন বাবা? 1200 খানি টাকা কি কম? কে দিচ্ছে? দিদি কবে গেছেন? তুই বোনপো, তুই মনে করে অতগুলি দিলি। আর অমন কেষ্টবিষ্টু দাদারা আমার কি করলেন বলতে ঘেন্না। এখানে আমার যা ভাসুরের কাছে মুখ দেখাতে পারিনি লজ্জায়। শুনবি লজ্জার কথা? 3 ভাইয়ে মিলে মেয়ের বিয়ের বেনারসিখানা আর করলে 200টি টাকা নগদ। আর কিছু না। জামাইকে আশীর্বাদ করলেন কর্তা গিন্নিরা 2 করে টাকা দিয়ে। একটু সোনা দিতে জুটল না। নিজের যা যথা সর্বস্ব ছিল ঘুচিয়ে গয়নাগুলো হলো মেয়ের। তোর টাকাটায় ফুলসজ্জা, বরাভরণ সব কিছু সারলাম। সতু ব্যস্ত হয়ে বলে, তাই আবার হয় নাকি? কি যে বলো! গরিবের মতোই হয় বাবা, হওয়াতে হয়। তারা নগদ নিলে না, তাই হলো। তোর কাছে তাই বললাম। যাকগে, বলিস নে কাউকে কিছু। বলবেন বোনের কিছুতেই আর মন ওঠে না। ধাঁধাগ্রস্ত সত্যজিৎ মাসির বাড়ি থেকে বেরোতেই মাসির বৃদ্ধ ভাসুরের সঙ্গে দেখা। সতুকে সবাই চেনে। মা মরা ছেলে আগে মাসির বাড়ি কত এসেছে, থেকেছে, তখন কেউ বিশেষ গ্রাহ্য করত না, এখন করে। বৃদ্ধ ভদ্রলোক ভুরু কুচকে চেনার ভান করে বলেন, কে, সতু না? আগে হ্যাঁ। হেট হয়ে জুতোর ধুলো নেয়। থাক বাবা থাক, দীর্ঘজীবী হও। কবে এলে? চলে যাচ্ছ? আগে হ্যাঁ, অনেকক্ষণ এসেছি। কেমন আছেন? আর থাকা। হতাশ নিঃশ্বাস ফেলেন বৃদ্ধ। এই তো ভালো থাকবার ব্যবস্থা ভগবান করে দিয়েছেন। এই বয়সে 2 সংসারের দায় মাথায় চাপিয়ে দিলেন। যাক, করবার ক্ষমতাটুকু যেন রাখেন। এই তো একটা মেয়েকে পার করলাম, আর একটার আজকালই দিলে হয়। ছেলে 2টোর পড়ার খরচ। তোমার মামারা ছা পোষা মানুষ, তাদের ওপর কিছু ভরসা করা তো চলে না। আচ্ছা এসো বাবা, কদিন আছো কলকাতায়? 3 চারেক। আবার আসবো একবার। আচ্ছা জ্যাঠামশাই, চলি। বাড়ি ফিরছ তো? আগে হ্যাঁ। এখন আর কোথাও যাবে না সতু, বাড়ি গিয়ে কিছু বিশ্রাম করবে। যে গোলক ধাঁধায় ঢুকে পড়েছে, ঠান্ডা মাথায় তার থেকে বেরোবার পথ খুঁজতে হবে। কিন্তু কোথায় পথ? অনেকগুলো মুখ। যে মুখটাই দেখছে মনে হচ্ছে নিতান্ত সরল, অথচ শেষ পর্যন্ত দিশে পাচ্ছে না। বন্ধুরা, এখানে গল্পটি শেষ হলো। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।